প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশ। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো ভুতুরে বিদ্যুৎ বিল, দায়কার, গ্রাহক ভোগান্তির শেষ কবে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হুসাইন। আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চাইলে অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমরা জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে একই সঙ্গে আরটিভির এই অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। আজ একটি খবর আমাদের চোখে পড়েছে, প্রথম আলো নিউজটি করেছে যে উপরস্থ কর্তাদের হুকুমেই ভুতুরে বিল, কিন্তু শাস্তি হয়েছে কর্মীদের। বলা হয়েছে এটা কোনো ভুল করে করা হয়নি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভুতুরে বিল করেছে ডিপিডিসি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কি লক্ষ্যে তারা করেছে? বলা হয়েছে বাড়তি রাজস্ব দেখিয়ে কর্মকর্তা কর্মচারীদের পারফরমেন্স বোনাস যাতে দেওয়া যায়, এই কারণে তারা এটি করেছে। আরেকটি ছিল যে সিস্টেম লস কমিয়ে দেখানো একটা বড় উদ্দেশ্য এখানে ছিল। এবং ডিপিডিসি 36টি কার্যালয়ে লিখিত চিঠি দিয়ে বলেছে বেশি করে বিল করতে হবে, এবং সে বেশি বিলের পরিমাণ কত? 10 ভাগ থেকে 61 ভাগ পর্যন্ত বেশি বিল দেওয়া হয়েছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের সঙ্গে যিনি আছেন মিস্টার মোহাম্মদ হোসেন, তার বাসায়ও ভুতুরে বিল গেছে। আমাদের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তার বাসায়ও ভুতুরে বিল গেছে। তাহলে আমাদের জায়গাটা থাকছে কোথায়? আর কেবল ডিপিডিসি না, এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডেস্কো সহ 6টি বিতরণ সংস্থার গ্রাহকরাও করোনাকালে বাড়তি বিলের খপ্পরে পড়েছেন। প্রায় কমপক্ষে 65,000 গ্রাহক এই বাড়তি বিলের জাতাকলে পড়েছেন। সব মিলিয়ে ডক্টর শামসুল আলম, যদি আপনার আলোচনা বিস্তার করেন যে কেন এরকম ভুতুরে বিল দেওয়া হলো, যখন করোনার মধ্যে মানুষ এমনিতেই একটু খুব বাজে অবস্থার মধ্যে আছে সবাই। মিস্টার আলম। প্রথমত আমাদের কতগুলো জিনিস এখানে বিবেচনায় নিয়ে এটার উত্তর দিতে হবে। আলোচনা শুরুতেই বলতে হয় এইসব প্রতিষ্ঠানগুলোর মালিকানা হচ্ছে জনগণের। তো জনগণের মালিকানাটা সরকার নিশ্চিত করবে কিভাবে? সরকার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের পক্ষে জনগণের মালিকানার প্রতিনিধিত্ব করবে সরকার। এই বিদ্যুৎ খাতকে বাণিজ্যিকরণ করার জন্য সরকার সরকারি মালিকানাধীন কোম্পানি করেছে, অর্থাৎ সরকার সেবা দেবে, মূল্য নেবে কস্ট প্লাস। সেই কস্ট প্লাসটা হচ্ছে যে কিছু নির্ধারিত কস্টের সঙ্গে কত পার্সেন্ট অতিরিক্ত নেবে তাও কিছু বিধি দ্বারা নিয়ন্ত্রণ করা আছে। সেটা যে যা খুশি তা করতে পারবে না, এবং সেইটা আবার ক্ষমতা দিয়ে দেওয়া আছে, আইনি ক্ষমতা বিআরসির। এই সমস্ত কোম্পানিগুলোর ব্যক্তিখাত কোম্পানি, সরকারি কোম্পানি, অর্থাৎ যারা এই সেবার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সবাইকেই নিয়ন্ত্রণ করবে, এবং তারা লাইসেন্সি হতে হবে। তাহলে এইভাবে সরকার আইন দ্বারা প্রবৃত্ত সংস্থা দ্বারা এদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে। তার মানে সরকারি নিয়ন্ত্রণ করলো। এইবার আসেন কোম্পানিগুলোকে কোম্পানি করে দেওয়া হলো। কোম্পানিগুলো সুযোগ সুবিধা নেয়, পাবলিক লিমিটেড কোম্পানির প্রোটেকশনটা তারা সেভাবে নেয়, তার চাকরি থাকবে। ব্যক্তিখাত কোম্পানির মতো না, যে আয় না হলে তার বোনাস হবে না, তার বেতন হবে না, সেগুলো তারা সরকারের নিয়মে নিতে হবে। আয় হোক যাই হোক, লস যাক লাভ হোক, সেটা কোম্পানির কর্মচারীরা নেবে না। কোম্পানির মালিক বলে যে সরকারের কর্মচারীদেরকে, মানে আমলাদেরকে, বিদ্যুৎ বিভাগের আমলাদেরকে পেট্রো বাংলার কর্মকর্তাদের নামে একটা করে শেয়ার কিনে তাদেরকে পুরা কোম্পানির মালিক বানিয়ে দেওয়া হয়েছে। তারা পুরা কোম্পানির মালিক হয়ে কোম্পানি চালাবে, কিন্তু কোম্পানির কোনো লাভ লস দায় তারা নেবে না। লাভ লস যখন হবে তখন হয় বিদ্যুতের দাম বাড়াবে, না হলে সরকার ভর্তুকি দেবে, সে ভর্তুকি আবার সরকারের করের পয়সায় আসবে। তাহলে এইভাবে একটা স্ববিরোধিতা সৃষ্টি করে না প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রিন্সিপালে চলে, না পাবলিক লিমিটেড কোম্পানির প্রিন্সিপালে চলে, এইরকম একটা জায়গা তৈরি করে হয়েছে। এটা কনস্টিটিউশনের পরিপন্থী। কারণ সম্পদের মালিক জনগণ, সরকার মালিক জনগণের পক্ষ হয়ে এই সেবা দিয়ে সরকার জনগণকে সুরক্ষা দেবে, অধিকার রক্ষা করবে। উল্টা দিকে হচ্ছে যে ন্যায্য মূল্যে, ন্যায্য মাপে, ন্যায্য মানে সেবাটা দেবে। তারা ন্যায্য মূল্য নিচ্ছে না, দাম নির্ধারণের ব্যাপারে ওই রকম কারচুপি হচ্ছে, ভর্তুকি হচ্ছে, তার দায় দায়িত্ব কোম্পানিগুলো নিচ্ছে না। এইবার আসেন, যে দামে বিদ্যুৎ দিচ্ছে পরিমাণ ক্ষেত্রেও কারচুপি হচ্ছে, অভিযোগ আছে,
তারপরেও সেটা নিশ্চিত করতে পারছে না, মানুষ দিয়ে যাচ্ছে। এইবার তারা কি করলো, আপনি যে তথ্যগুলো দিলেন তাতে স্পষ্ট প্রমাণ, এমনিতেও প্রমাণ হয়েছে, টাস্কফোর্স মেনেছে, তারাও প্রমাণ করেছে যে মাত্রা অতিরিক্ত বিল নেওয়া হয়েছে। এইভাবে বিল নেওয়ার অধিকার কাউকে নেই, এটা একটা গণদস্যুবৃত্ত, গণডাকাতি হয়েছে। এই গণডাকাতিটা কিভাবে করা হলো? গণডাকাতিটা যে কোম্পানির মালিক মানুষ, নিজের কোম্পানিতে নিজের চাকর যারা তাদের পয়সা দিয়ে পুষতেছে মানুষ, তারাই তার পয়সা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। দেশের আইন তাকে সুরক্ষা দিতে পারছে না। তারা ডাকাতি ব্যক্তিগত ইচ্ছাই করেনি, তাদেরকে আবার আরেকজনরা আদেশ দিয়েছে, তার উপরের লেভেলের কর্মচারীরা সেই আদেশের আওতায় ডাকাতি। না, কিন্তু শাস্তি পাচ্ছে নিচের লেভেলে, এটা কেন হচ্ছে? এবার আসছি, যখন টাস্কফোর্স এসে বললো যে রিয়েলি চুরি হয়েছে, তাহলে বিলটা কারা করেছে? যারা বিল করেছে ওরা তো বিল করেনি, ওরা তো প্রিন্ট আউট দিছে। প্রিন্ট আউট দেওয়ার তার বিল করা তো এক কথা না। বিলের পলিসি নির্ধারণ হচ্ছে আগের জায়গায়, সেই পলিসিতে তারা কিছু রূপরেখা দিয়ে দিছে। এইখানে করোনার আক্রমণ থেকে, করোনা যেমন আক্রমণ করতে শ্রেণী বৈষম্য দেখিনি, দরিদ্র গরিব নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে আক্রমণ করেছে, আর এই বিলও ধনী দরিদ্র নির্বিশেষে আক্রমণ করেছে। সাম্যবাদী বিল আর কি, সাম্যবাদী ভাইরাস, সাম্যবাদী বিল। তা না হলে বাদ বিচার করেনি। মাহমুদ হোসেনের কাছ থেকে তো বিল আদায় করার কথা না। যদি বেছে বেছে 65,000 দেওয়া হতো তাহলে মাহমুদ হোসেন বাদ পড়তো, মন্ত্রী মহোদয় বাদ পড়তো, সচিব মহোদয় বাদ পড়তো, এরা আমার আপনার মতো লোকেরা ঘাড়ে এই বিল চাপতো। কিন্তু এখানে করোনার নীতি ফলো করা হয়েছে, প্রকৃতি করোনার নীতি ফলো করেছে, কোম্পানিগুলো করোনার নীতি। তাহলে তার ইউনিফর্মিটি আছে আমাদের পলিসির মধ্যে, বোঝা যায়। মানে পরিকল্পনার ব্যাপারটি এখানেই প্রমাণিত হয়ে গেল। এইবার আসেন, গতকাল রাত্রে 71-এ বিদ্যুৎ সচিব বলছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনে যে আমরা শতভাগ সমন্বয় করে ফেলেছি। তখন তো আমি তাকে একটা প্রশ্ন করেছি যে আপনি কি জানেন যে কত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে? আপনি জানেন না, এই টাকার পরিমাণ কেউ জানে না। পার্সেন্টেজে বাড়ানোর কথা যে প্রথম আলো বলেছে, সে বাড়ানো পার্সেন্টেজ, সে যে সিটটা পাইছে সেই সিট আমিও পাইছি, সেখানে পার্সেন্টেজে বাড়ানো হয়েছে, কিন্তু কত টাকা কার কাছ থেকে নেওয়া হয়েছে তা বলা হয়নি। যার বিল 100 টাকা তার 60% বাড়ানো হতে পারে, যার বিল 2000 টাকা তার 50% বাড়ানো হতে পারে। তাহলে টাকার পরিমাণটা কিন্তু তারা বলে। জি, অনেক ধন্যবাদ ডক্টর আলম। আমি আপনার কাছে আসবো একটু, মোহাম্মদ হোসেন আপনি যদি একটু বলেন, যেহেতু জবাবদিহি আপনাদেরকে করতে হচ্ছে, কেন এরকম হলো আসলে ভুতুরে বিল? দেখুন, এখন প্রফেসর শামসুল আলম যে আঙ্গিকে আলোচনা করছে, আমি যদি ওই আঙ্গিকে আলোচনা করি তাহলে ওই যে আপনার প্রশ্নের উত্তরটা হয়তো দেওয়া হবে না, কেন হলো এরকম বিল। আমার মনে হয় আমি আপনার উত্তরেই আগে শুরু করি, নিশ্চয়ই হয়তো একটু সময় বেশি লাগবে। যদিও এটা অনেক দর্শকের কাছে এটা রিপিটেশন হবে, চর্বিত চর্বণ হবে, কারণ এই বিষয়ে অন্তপক্ষে আমি নিজেও কিন্তু কয়েকবার ক্লারিফিকেশন করেছি যে করোনাকালীন সময়ে যেহেতু আমাদের বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি এজ ওয়েল এজ গ্রাহকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে গ্রাহক প্রাঙ্গণে মিটার দেখে রিডিং নেওয়া যায় নাই, সেই জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে বিগত বছরের যে বিল, সেই বিলের আঙ্গিকে একটা গড় বিল আপাতত করে দেওয়া হবে, যখন প্রকৃত মিটারে রিডিং পাবে সেটা তখন প্রকৃত মিটারের আলোকে সেটাকে সমন্বয় করা হবে। এখন সেই জায়গাতে আসলে বিপত্তি ঘটেছে, সেটা হলো যে এই গড় বিল করতে গিয়ে আসলে যে সিনারিওটা গত বছরের তুলনায় কিন্তু সিনারিও অনেক চেঞ্জ হয়েছে। যেমন ধরেন কি সিনারিও চেঞ্জ হয়েছে, যে কিছু 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 গ্রাহক যিনি হয়তো বাসায় ছিলেন না, উনি গ্রামে চলে গেছেন। এটা তো আসলে আমার বিদ্যুৎ কর্মীদের জানার কথা না, যেহেতু গড় বিল তারা করেছে, সেখানেই কিন্তু এই যে মাত্রাতিরিক্ত বিলটা সেখানে দেখা গিয়েছে, যেটাকে আপনারা ভুতুড়ে বিল করেন। এবং সেই জায়গাটায় কিন্তু আমরা কাজ করে যেটা কথাটা হয়েছে যে সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করে এগুলোকে সমাধান করা হয়েছে। ভুতুড়ে বিল তখন আমি বলবো যে যার কোনো ডাইরেকশন নাই, মানে ক্লারিফিকেশন নাই, এর কোনো ব্যাখ্যা নাই। এখন যদি আপনার সূচনা বক্তব্য অথবা প্রফেসর শামসুল আলম বক্তব্য যদি ধরে নেই সে ডিপিটিসির উপর মহল থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, তাহলে সেটাও কিন্তু একটা গাইডলাইন দেওয়া হয়েছে। এখন এই গাইডলাইনের ব্যাখ্যাটা আসলে জানা দরকার। আমি যেটা শাস্তি হলো কেন, যদি এরকম শাস্তি হলো কেন, আমি আপনাকে বলি, সেটা হলো এই গাইডলাইনটাও কিন্তু দেখেন যে একটা অন্ধকারে যদি আমার যারা এই যে নক্স যাদেরকে বলি, যারা এক্সিএন, যাদের জন্য আপনাদের সিম্পেথি, আমরাও সিম্পেথেটিক, তারা যদি নির্দোষ প্রমাণিত হয় আমি সবচেয়ে বেশি খুশি হব, এবং সেটাই হয়তো হবে। তারা যদি ধরেন কোন ধরনের যদি ডাইরেকশন না পায়, তাহলে আজকে যেটাকে আপনি 50% দেখতেন, এটা এমনও তো হতে পারতো 200%। ওদেরকে যেটা করা হয়েছে যে কোন একটা ফিডারের ইনপুটটা দেখে, অর্থাৎ
আপনি জানেন যে বিদ্যুৎটা যখন আসে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন বিভিন্ন ফিডারের মাধ্যমে, এবং ফিডারের মধ্যে সেই বিলিং মিটার থাকে। ওরা যেটা করেছে যে গত বছরের মিটার থেকে এই বছরের কত পার্সেন্ট ইনপুট বেড়েছে, তারা এই ইন্ডিকেশনটা ওদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এখন সেই জায়গায় গিয়ে হয়তো আমি যেটা বলবো, আমি কোনো পক্ষ না নিয়ে বলবো যে এখানে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু আমরা দেখছি এবং টাস্ক ফোর্সে সেটা আইডেন্টিফাই করেছে। এখন আরো বৃহত্তর, এটাকে আরো অধিকতর তদন্তের জন্য কিন্তু একটা কমিটি করা হয়েছে। যে কারণ আমরা যদিও এগুলি সমস্ত কিছু আইডেন্টিফাই করে এই বিলগুলোকে, যেটা আমাদের সচিব মহোদয় বলছে, আমি ওনাকে আবার সমর্থন করে বলছি, এগুলো আমরা সমন্বয় করেছি। এরপরে যদি লেখালেখি থামছে না, আমরা ওই জন্য আরো অধিকতর তদন্তের জন্য যে কমিটি করেছে, এখন এই কমিটি এগুলিকে আরো, আমি বলবো যে একটা ডিপ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখবো যে সত্যিকার অর্থে যে এটার দায় দায়িত্ব কার হয়। একটা জিনিস বলতে চাই যে যেটা আপনি বারবার বলছেন যে উপর মহলের উপর মহলটা আসলে কি, এটার ব্যাখ্যা দরকার। এটা কি মন্ত্রণালয়, এটা কি সচিব, এটা কি মন্ত্রী? উত্তর হলো না। এখন ডিপিটিসি এটা একটা কোম্পানি, যেটা প্রফেসর শামসুল আলম স্যারও বললেন যে এটা একটা কোম্পানি অ্যাক্টে কোম্পানির কিন্তু একটা বোর্ড এবং যে এর যে চিফ এক্সিকিউটিভ, তাদের কিন্তু অনেক ক্ষমতা, এইসব ডে টু ডে কাজের জন্য তারাই কিন্তু দায়িত্ববান। এবং সেক্ষেত্রে গিয়ে তারা তাদের নিজস্ব বিবেচনা প্রসূত তারা হয়তো একটা সিদ্ধান্ত দিয়েছে। মেবি সিদ্ধান্ত ভুল হতে পারে, সত্য হতে পারে। কোন লাভে দিয়েছে, কারা দিয়েছে, এটা আমরা দেখবো, আরো নিখুঁতভাবে দেখবো। আমি শুধু একটাই বলতে চাই যে এগুলো কোন ধরনের ওই যে কথাটা বলা হলো যে ডাকাতি করা হচ্ছে অথবা পারফরমেন্স, এই চিন্তা থেকে কিন্তু হয় না। একটা যেটা করোনার কারণে সারা দেশ যেভাবে বিভিন্নভাবে আমরা বিভ্রান্তির মধ্যে আসছি, বিদ্যুতের সেই জায়গাটাই হয়তো একটা জায়গা হয়েছে, বিদ্যুতের এত কাজ করেছে এই একটা জিনিসের জন্য। অনেক ধন্যবাদ মোহাম্মদ হোসেন, আমি আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বাংলাদেশ যে অনুষ্ঠান আপনারা দেখছেন আরটিভি থেকে, সেই অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ভুতুরে বিল এবং গ্রাহক ভোগান্তির শেষ কবে হবে। আমাদের সঙ্গে থাকুন, একটা বিরতি নিয়ে আমরা আবার এই আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান মিলভিটার সৌজন্যে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম বিরতির আগে ভুতুরে বিদ্যুৎ বিল, গ্রাহক ভোগান্তির শেষ কোথায়। আমাদের সঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম সাহেব আছেন এবং পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন আছেন। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে শামসুল আলম যদি বলেন, এই যে কোম্পানি কর্তৃপক্ষ যেটা বলা হচ্ছে, এই কর্তৃপক্ষ কারা? আসলে বলা হচ্ছে আমলা নির্ভর কর্তৃপক্ষ, কিন্তু উদ্দেশ্য ছিল একটা বাণিজ্যিক ভাবে চালানো হবে। এইটা কিভাবে মুক্ত করা যায় একটু যদি বলেন। মাহমুদ হোসেন সাহেব যেটা বললেন যে ওনারা এটা করবেন, ওইটা করবেন, সেইটা করবেন, এই করবেন, তাই করবেন, আবার তদন্ত করবেন, আবার কোন বড় তদন্ত করা হয়েছে, বিদ্যুৎ বিভাগ, পাওয়ার সেল এরা মিলে আমাদের জন্য জীবন দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জীবন দেওয়ার ক্ষমতা তাদের কে দিছে? আইন বলেছে যে কোন রকম ভোক্তা স্বার্থ যদি কোন রকম বিপন্ন হয়, তাহলে সে ক্ষমতা আইনে রেগুলেটরি কমিশনকে দেওয়া আছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে রেগুলেটরি কমিশন ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করবে, অসাধু ব্যবসা থেকে ভোক্তাদের অধিকার সুরক্ষা দেবে, অসাধু ব্যবসা নিয়ন্ত্রণ করবে। সরকারের নিজের কোম্পানি আজকে অসাধু ব্যবসা করে ভোক্তাদের অধিকার তছনছ করতেছে, বিদ্যুতের বিল যা তার থেকে বেশি বেশি আদায় করতেছে, এবং পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগ সেই আদায়কে জায়েজ করতেছে। বিলগুলো বাতিল করিনি, কিন্তু বিলগুলো যারা করেছে তাদের বাতিল করার চেষ্টা করছে। অর্থাৎ যারা প্রিন্ট আউট দিয়ে জমা দিচ্ছে তাদের বাতিল করা দিচ্ছে। এইটা একটা বড় প্রহসন নয়? আমরা প্রধান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে চিঠি লিখেছি যে আপনি বিআরসি কে নির্দেশ দেন, বিআরসির কাছে অ্যাপ্লিকেশন করেছি যে বিদ্যুতের দাম কমান, আমাদের প্রস্তাব বিবেচনা করেন, আমাদের কাছ থেকে বিদ্যুতের দাম বেশি নেওয়া হচ্ছে। সে বলছে যে আমি তোমাদের প্রস্তাব নিতে পারবো না, আমাকে ইউটিলিটি যে ব্যবসা করতেছে, যে মুনাফা করতেছে, সে জোর করে টাকা আদায় করতেছে, তার কাছ থেকে আসতে হবে বিদ্যুতের দাম কমানোর বাড়ানোর, তাহলে উনি বিবেচনায় নেবেন। উনি বলবেন যে কেউ যদি আমার কাছে অ্যাপ্লিকেশন করে তাহলে আমি আমলে নিতে পারি, কেউ তো তার কাছে যায়নি। আমি তার কাছে অ্যাপ্লিকেশন করেছি যে বিলগুলো বাতিল করেন, আপনি নির্দেশনা দেন কিভাবে প্যান্ডেমিক পিরিয়ডে এই করোনাকালীন সময়ে কিভাবে বিল আদায় করতে হবে তার দিক নির্দেশনা দেন। আপনি বলেছেন, সরকার বলেছে 3 মাস বিল স্থগিত রাখুক, তার জন্য জরিমানা আদায় করতে হবে না। করোনাকালীন সময় তা এখনো দীর্ঘায়িত হচ্ছে, 1 মাস 1 মাস করে জরিমানা বাড়ানো হচ্ছে। ওদিকে জরিমানার ভয় থাকে মানুষের কাছ থেকে
অধিক বিল আদায় করা হয়েছে। অনেক কোম্পানি তার টার্গেট অনুযায়ী 30%, 40%, 60% বিল আদায় করে ফেলেছে। এখন 65,000 লোকের কাছ থেকে বিল বেশি আদায় করা হয়েছে, তা শতভাগ সমন্বয় করার দাবি করা হচ্ছে। কতজন লোকের কাছ থেকে বিল আদায় করা হয়েছে এটা তো গুণে শেষ করা যাবে না। তারা তো উনি বললেন যে ফর্মুলার মাধ্যমে করা হয়েছে, সফটওয়্যার বিল করেছে, সফটওয়্যার 65,000-কে করলো আর বাদবাকি গুলোকে বাদ দিয়ে দিল। এদের কথাবার্তা শুনে মনে হয় যে হয় আমি মূর্খ না হলে ওরা মূর্খ। যে দুর্নীতি করে, যে অন্যায় করে, যে অবিচার করে, সে যুক্তির ধার ধারে না, সে নীতি ও ন্যায্যতার ধার ধারে না। আমার উপরে এই অবিচারটা করছে যাকে আইনে ক্ষমতা দেওয়া, সেই বিআরসি শেষমেশ একটা চিঠি দিছে, দিয়ে সেখানে বলেছে যে এইসব কর্মকাণ্ড যারা করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জুলাই মাসের মধ্যে জানানো হবে। জুলাই মাসের মধ্যে কেউ জানায়নি। এই বিআরসির আদেশ অমান্য করা, বিআরসির আইন অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এইটা হলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিভাগ ইনস্টিটিউশনালি এই আইন লঙ্ঘন করেছে। বিআরসি নিজে নিজের আইন লঙ্ঘন করেছে। বিআরসির আদেশ ইউটিলিটি লঙ্ঘন করেছে। বিআরসির আদেশ পাওয়ার সেল লঙ্ঘন করতেছে। বিআরসির আইন পাওয়ার সেল লঙ্ঘন করেছে। ডিজিকে আমি বলছি আপনি এই আইন লঙ্ঘনের দায়ী। আপনার বিরুদ্ধে মামলা হলে আপনার 3 বছরের কারাদণ্ড হয়ে যাবে, কারণ আপনার এগুলো বিচার করার কোনো এখতিয়ার রাখা হয়নি। আপনি অনধিকার চর্চা করেছেন, আপনি বেআইনি করেছেন, আপনি আইন মানতেছেন না ইনস্টিটিউশনালি, আপনি মানতেছেন না, এই দোষ আমি আপনাকে দেব না। কারণ আপনাকে দিয়ে আবার করাচ্ছে, যাদেরকে দিয়ে বিল করাইছে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে দিয়ে এই কাজগুলো করে। মিস্টার আলম, একটা যদি বলেন যে এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা দেখলাম যে আমলা নির্ভর হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো, তো এখানে কেন, এর মধুটা কি, এখানে কেন তারা থাকতে চায়? মধুটা কি শুনেন, কথা খুব সিম্পল। যখন আমরা অভিযোগ করি, একটা পার্টিকুলার ঘটনাই বলি, যে বিদ্যুৎ উন্নয়ন তহবিলের টাকা দিয়ে দিল পিডিবি কে, আমরা দিছি গ্যাসের বিএসডি পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য, কম দামে বিদ্যুৎ তৈরি করার জন্য আমরা যাতে কম অনুদান হিসেবে দেই, সেই টাকা বিদ্যুৎ সচিবের ডাইরেকশনে বিআরসি দিয়ে দিল পায়রা বিদ্যুৎ কেন্দ্রে এবং 3% ইন্টারেস্টে। তা আমরা বললাম যে আমরা টাকা অনুদান দিছি বিদ্যুতের সঙ্গে বেশি দাম পয়সা দিয়ে দিলাম এই কাজের জন্য, এই কাজ বিদ্যুৎ সচিবের নির্দেশে বিআরসি করলো কি করে? বিআরসি তো নিজে আইন লঙ্ঘন করেছে, বিদ্যুৎ সচিব অবৈধভাবে প্রভাবিত করেছে। ঠিক আছে, এটা একটা সমাধান দেওয়া যাবে। সমাধান কি? ওনার সামনে বসে পিডিবি চেয়ারম্যান বসা। আমরা বললাম যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ওই 1800 কোটি টাকার ইকুইটির 1100 কোটি টাকায় আমরা দিচ্ছি, ওই পরিমাণ অনুমতের মালিকানা ইয়েকে দিয়ে দেন। মোহাম্মদ হোসেন যদি একটু বলেন। জি মোহাম্মদ হোসেন। না, আমার মনে হয় যে ওই আমি আগের অংশটুকু আগে যাই, এটা ওই আপনি পরের অংশ পরে বলে, সেটা হলো যে প্রফেসর শামসুল আলমকে একটা আশ্বস্ত করে যে আপনাকে মূর্খ আমরা ভাবি না, আপনি অবশ্যই শিক্ষিত, অতি জ্ঞানী, কিন্তু আপনি হয়তো আমাদেরকে বুঝেন না, সেই জন্য হয়তো সমস্যাটা হচ্ছে। আমরা বলেছি যে এই 65,000 ওদের মধ্যেই পড়ছে, যাদেরকে ওই যে বিভিন্ন ফিডারে বিভিন্ন পার্সেন্টেজে দেওয়া হয়েছে। একজন হয়তো সে পার্সেন্টেজ অনুযায়ী খরচ করেছে, নাহলে ফিডারে ওই ইম্পোর্টটা কোত্থেকে আসলো? কেউ না কেউ তো বেশি করেছে, যার কারণে তারটা হয়তো ওখানে কাউন্টে আসে না। আপনি সেটাকে গড় কথা 100% গ্রাহক তো আর সেরকম আপনি ধরতে পারবেন না। যিনি ছিলেন না, যিনি কম খরচ করেছে, যিনি লাইট ফ্যান অফ করে ঘুমিয়েছে, তার কম হয়েছে, তার ক্ষেত্রে সেটা হয়েছে। ওই কম্পিউটারের ডাটাবেসটা দয়া করে আপনি দয়া করে আমাদেরকে বোঝার চেষ্টা করুন। কম্পিউটারের বিলিং যে আউটপুট যেটা প্রত্যেককে কত পরিমাণ বেশি বিল গেছে বাইর করা সম্ভব। সেকেন্ড যেটা, সেটা হলো যে না, আমি জলির ভয় করি না। আর এটা আপনার ইন্টারপ্রিটেশনের সমস্যা আছে। সেটা হলো যে বার আইনে যে কেউ ওখানে যেতে পারে, এটা তো তাই বলে আমাদের কি কোনো দায় দায়িত্ব নাই? সরকারের কোনো দায় দায়িত্ব নাই? বিদ্যুৎ বিভাগের কোনো দায় দায়িত্ব নাই? অবশ্যই আছে। আপনার বার্কের যে কাজ, সেখানে তো আপনি যদি বার্কের কাছে যান, আপনি সেখানে অভিযোগ করেন যে আমার বিদ্যুৎ বিল বেশি নিচ্ছে, বার্ক অবশ্যই আপনার অভিযোগ দেখবে। আপনি সেখানে যান না কেন? আমরা গেছি, হয়ে গেল তো। এটার অর্থই নয় যে আমার সেই দায় দায়িত্ব তো আপনি আমার উপর চাপাতে পারেন না, তাই না? না না, এটা বিচারকের প্রশ্ন নয়। সরকার জনগণের কাছে সাংবিধানিকভাবে দায়বদ্ধ জনগণের যে কোনো সমস্যা দেখা, এবং এটা বিদ্যুৎ বিভাগ এই কোম্পানির শেয়ার হোল্ডার, সেটা সরকার শেয়ার হোল্ডার, এই জায়গাগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা কাজ করতেছি। সুতরাং এটা সমস্যা না। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো যে প্রফেসর শামসুল আলম যেটা বললেন যে
আমি বলা শেষ করিনি, তারপরে আপনারা আচ্ছা বলেন, জি আপনি বলেন। তখন মন্ত্রী মহোদয় ডাইরেকশন দিল যে এই চিঠি দিতে হবে। তখন বিদ্যুৎ চেয়ারম্যান সাহেব বললেন যে স্যার আমি কি করে আমলে নেব? তখন কথা হলো যে আমি একটা অ্যাপ্লিকেশন দেবো, তারা সেই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করবে। সেই অ্যাপ্লিকেশন তারা ফরওয়ার্ড করেনি, তারা করতে পারেনি, বিদ্যুৎ সচিব বাধা দিছে, কারণ ওগুলো কোম্পানির আইনে এগুলো চলে না। তখন মন্ত্রী মহোদয়কে বলেছে যে স্যার আমাদের তো কিছু করার নেই। তখন তিনি সচিব, তিনি তখন বলেন যে তার কিছু করার নেই। উনি যখন কোম্পানির চেয়ারম্যান তখন তিনি বাঘ হয়ে যান। এখানে তিনি সচিব হিসেবে ইঁদুরের আচরণ করেন, আর কোম্পানি যখন চেয়ারম্যান হয়ে যায় তখন বাঘ হয়ে যায়। তাহলে এইরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে ব্যক্তি যে পদে বসে উজা হয়ে যাড়ে সর্প হয়ে দংশন করে, সেই অবস্থায় থাকলে এই অবস্থা হবে না, কি হবে? যেখানে তিনি এই কাজটা করেন, সাপ হয়ে কামড়াচ্ছে আর উজা হয়ে ঝেড়ে বিষ নামাচ্ছে, তাকে এইরকম একটা ক্ষমতা দেওয়া হয়েছে। দিস ইজ নোন অ্যাজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আধুনিক সমাজে, আইনি সভ্য সমাজে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোন জায়গাতে কোনো কাজে থাকতে পারে না। সেখানে সমাধান হচ্ছে না কেন? স্থায়ী সমাধান হচ্ছে না কেন? আসলে এই স্থায়ী সমাধান একটাই। আমরা খুঁজবো আরেকবার বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ। আমরা বাংলাদেশের বিদ্যুৎ খাত, বিশেষ করে ভুতুরে বিদ্যুৎ বিল এবং এই যে কর্তৃপক্ষ হিসেবে যারা আমলারা রয়েছেন তাদের দায়িত্ব নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে ফিরে এসে এই আলোচনা আমরা আবার শুরু করব। বিলকে যদি করতে হয়, আমি মনে করি সকল গ্রাহককে প্রিপেড মিটার আওতায় আনতে হবে, এবং সেই কাজটা কিন্তু আমরা কত ভাগে এখন এসেছে যদি একটু বলেন আমাদেরকে প্রিপেইডের আওতায়? আমরা এই পর্যন্ত 34 লক্ষ গ্রাহককে প্রিপেড মিটার দিয়েছি। এবছরে আরো প্রায় 50 লক্ষ প্রিপেড মিটার লাগবে। আমরা 2023 সালের মধ্যে আমরা সকল গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এক্স্যাক্টলি, সেটা আমাদের পরিকল্পনা আছে। এটা একটা। দ্বিতীয়ত হলো যে এটা তো এবার তো আমাদের একটা লেসন লার্ন হলো, করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমরা কোনো কিছুকে কিন্তু ইগনোর করছি না। যেমন প্রফেসর শামসুল আলম রাজা বলার চেষ্টা করছে, আপনি সূচনা বলছেন যে জুন মাসে ইনসেনটিভ বেশি নেওয়ার জন্য, বা এগুলোকে আমরা এখন থেকে বড় আরো স্ট্রংলি রিভিউ করব, মনিটর করব, যেন আমার কোনো নিজস্ব প্রাপ্তির জন্য কোনো গ্রাহক যেন কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু এগুলোকে মনিটর করতেছি। তৃতীয়ত যেটা, সেটা হলো যে আমাদের এই যে অটোমেশনটা, যেটার জন্য আজকে ব্লেম করা হচ্ছে আইসিটি কে, সেই আইসিটির মধ্যে আমরা অটোমেশন করব যেন এই ম্যানুয়াল বিলিং এর কোনো ধার ধারতে না হয়। এগুলো আইসিটির মাধ্যমে মনিটর করবে। কোনো যদি একটা, আমরা যেটাকে বলি একটা ব্র্যাকেটের মধ্যে আমরা আনবো, ব্র্যাকেটের বাইরে কোনো একটা বিল গেলে যেন এটা কাউন্টার চেক হয় যে কেন এই বিলটা বেশি হচ্ছে। সুতরাং এতে করে হবে কি, একটা চেক এন্ড ব্যালেন্স হবে। কেউ আর অ্যাবনরমাল অতিরিক্ত বিল আসলে, আর অনেক বড় কোম্পানি ফ্যাক্টরির প্রচুর টাকা কিন্তু বকেয়া রয়ে গেছে, সেগুলো তুলবেন কিভাবে আপনারা? বকেয়ার ক্ষেত্রে কি যদি প্রিপেইড হয়ে যায় তাহলে তার বকেয়াই থাকবে না, কারণ সে তো আর তখন তার বক্তব্য না। প্রিপেইড হওয়ার আগেই কিন্তু বড় বড় ফ্যাক্টরি কোম্পানি হাজার কোটি টাকা বকেয়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমার প্রোগ্রামে এসে বলেছেন। না, একটা জিনিস আপনাকে ভালো খবর দিয়েছি, এটা হলো সত্যিকার অর্থে কি, যে আমাদের বরং প্রাইভেট গ্রাহকরা কিন্তু অনেক সজ্জন। আমরা আমাদের এখন যেটা বেসরকারি যে রিসিভেবল অর্থাৎ বকেয়া, এটা কিন্তু ভেরি মাচ উইদিন টলারেবল লিমিট। বরং আমাদের যেগুলি বকেয়া 5 মাস 10 মাস, এগুলো হলো লোকাল গভর্নমেন্ট, সিটি কর্পোরেশন। আরেকটা যদি খুব সংক্ষেপে বলেন, এখন আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে বিদ্যুতের যা চাহিদা তার চেয়ে আমাদের উৎপাদন অনেক বেশি, সরবরাহ বেশি, তারপরেও দুই এক জায়গায় বিদ্যুতের সমস্যা হচ্ছে কেন আসলে থাকছে না? এটা আমি নিজেও কয়েকটা জায়গায় শিকার হয়েছি। এটা আমি নির্দ্বিধায় মেনে নিচ্ছি। এটা কিভাবে সমাধান করা যায়? এটা সমাধান, এখন আমরা এটা সমাধান নিয়ে কাজ করছি। কারণ আমরা যেহেতু জেনারেশনে এখন সারপ্লাস হয়েছি, এখন আমাদের দায়িত্ব হলো যে এই সারপ্লাস জেনারেশনকে ক্যাপিটালাইজ করা। এবং আগে যেটা হতো যে উৎপাদনে নয়, আপনি যত ট্রান্সমিশন এক্স্যাক্টলি, যে এখন যেটা আছে, এখন আমরা ওই জায়গাটায় কাজ করতেছি। তো কবে নাগাদ হতে পারে সমাধানগুলো? যে আলম ভাই যদি বলেন শেষ 2 মিনিট আপনার জন্য, আসলে বুলেট আকারে যদি বলেন যে কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়। এক নম্বর হচ্ছে যে সরকার নিজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে পলিসিতে। সরকার সেবা করবে, মানুষের কল্যাণ নিশ্চিত করবে, সরকার ব্যবসা করবে। ফাইন, এই পয়েন্ট বোঝা গেছে। নেক্সট পয়েন্ট বলেন। সরকারকে ব্যবসায়ী নীতি পরিহার করতে হবে। যে স্পিরিটে দেশ স্বাধীন হয়েছে, যে স্পিরিটে বঙ্গবন্ধু জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত ঢেলে সাজাইছিলেন জ্বালানি খাতকে, সেই স্পিরিটে সরকারকে ফিরে যেতে হবে। অর্থাৎ সরকারকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মুক্ত করতে হবে। সরকার জ্বালানি খাতে সেবা করতে যে
ভর্তুকি দেয় কিন্তু সেবা করতে যে মুনাফা করে, এই কথা তো জীবনে কোনোদিন শুনতে হয়নি একটা প্রজাতন্ত্রের কাছ থেকে, একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে। দেশ প্রজাতন্ত্রের সরকার, এইটা গেল একটা। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ, তারা হচ্ছে আপস্ট্রিম রেগুলেটর, দে আর দ্য রেগুলেটর। আজকে বিআরসির কোনো মেম্বারকে কি আপনি চিন্তা করতে পারেন যে সে কোনো কোম্পানির সেক্রেটারি হবে, কোনো কোম্পানির পরিচালনা বোর্ডের ডাইরেক্টর হবে? তো সেইটা যদি হওয়া তাদের আইনে বাধা দেয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের বিধান, রাষ্ট্রের নীতি কেন বাধা দেয় না সেক্রেটারিকে? জি, মুখ্য অনেক সচিবকে, ধন্যবাদ ডক্টর এদেরকে শামসুল মেম্বার আলমকে, হতে, চেয়ারম্যান মিস্টার হতে মোহাম্মদ কোম্পানি। হোসেনকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য। আমরা চাই আরো যে কাজগুলো নিয়ে হচ্ছে, যে প্রশ্নগুলো এসছে, সবগুলো মিলিয়ে বিদ্যুৎ খাতে একটা পরিপূর্ণ সুশাসন নিশ্চিত হবে এবং গ্রাহকদের ভোগান্তির অবসান ঘটবে, সেইটা আত্মম্বর আশায় তা দেখবার অপেক্ষায় রইলাম। দেখা যাক কি দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.